তো এই মুহূর্তে নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি। একটা বিষয় মনে রাখবে যে তুমি যে জেলারই হও না কেন, যখন তুমি আইসিডিএসের ওয়ার্কার বা হেল্পার পদের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ, তখন তুমি অ্যাপ্লিকেশানে তোমার শিক্ষাগত যোগ্যতা যেটা উল্লেখ করেছো সে বিষয় সম্পর্কে কিন্তু নিজেকে অবহিত হতে হবে। ঠিক আছে? অর্থাৎ তুমি যদি বলে থাকো অ্যাপ্লিকেশনে যে তুমি গ্র্যাজুয়েট বা তুমি মাস্টার্স, তাহলে সেই হিসেবেও তোমাকে প্রশ্ন করা হতে পারে। কারণ যখন ইন্টারভিউটা নেওয়া হয় তার আগ মুহূর্তে বা সেই মুহূর্তে একজন ক্যান্ডিডেটের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা যারা ইন্টারভিউ নিচ্ছেন বা নেন তাদের হাতে থাকে। ফলে তোমার সম্পর্কে A to Z তথ্য যা তুমি অ্যাপ্লিকেশনে মেনশন করেছো সেগুলো তাদের কাছে থাকে এবং তারা জানে। এবার সেক্ষেত্রে কিন্তু কেউ যদি কারো শিক্ষাগত যোগ্যতা দিয়ে থাকে মাধ্যমিক পাস, তাহলে তাকে মাধ্যমিক লেভেলের কোশ্চেনই করা হবে, খুব স্বাভাবিক। কেউ যদি দিয়ে থাকে উচ্চ মাধ্যমিক পাস, তাহলে তাকে সেই রকমের কোশ্চেন জিজ্ঞেস করা হবে। আবার কেউ যদি গ্র্যাজুয়েশন লেভেল দিয়ে থাকে, তাহলে কিন্তু তাকে সাবজেক্ট থেকে কোশ্চেন করা হতে পারে, গ্র্যাজুয়েট লেভেলে যে সমস্ত কোশ্চেন ছিল। আর যদি অনার্স থাকে কোনো বিষয়ে, তাহলে তো কোনো কথাই নেই, তাকে অনার্স থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হবে। এখন কি জিজ্ঞেস করা হবে? অনেক প্রশ্ন কি জিজ্ঞেস করা হয় না? অনেক প্রশ্ন জিজ্ঞেস করা হয় না, হঠাৎ করে কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করে দিতে পারে। ঠিক আছে? তাই যখন ইন্টারভিউতে নিজের সম্পর্কে বলছো, তখনও ভাবতে হবে যে তুমি অ্যাপ্লিকেশনে কী উল্লেখ করে থাকো। যদি ওখানে মাধ্যমিক উল্লেখ করেছো, তাহলে এখন নতুন করে আর গ্র্যাজুয়েশন বললে কিন্তু তোমাকে সেই জিনিসটা সম্পর্কে একটু রেডি হয়ে যেতে হবে। কারণ যদি প্রশ্ন করে তখন উত্তর দিতে না পারলে তখন নিজের যে কনফিডেন্সটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এরকমই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়েছে রিসেন্টলি মুর্শিদাবাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে যে পলাশির যুদ্ধ নিয়ে জিজ্ঞেস করা হয়েছে। শুধুমাত্র বছরটা বলে তারা ক্ষান্ত হয়নি, কত সালে পলাশির যুদ্ধ হয়েছিল। পলাশির যুদ্ধের কারণ জিজ্ঞেস করা হয়েছে, সংক্ষেপে পলাশির যুদ্ধের কারণ জিজ্ঞেস করা হয়েছে। এখন যদি সেই ক্যান্ডিডেট পড়াশোনা করে গিয়েছিল তাই সে বলতে পেরেছে। এবার যদি কেউ মনে করো সে হয়তো ইতিহাস থেকে ছিল, সে বলে দিয়েছে। এবার কেউ সায়েন্স থেকে আছো, বিএসসি হতে পারো কেউ, বা কেউ জিওগ্রাফি হতে পারো, কেউ বাংলা হতে পারো, বা কেউ ইংরেজি হতে পারো, পলিটিক্যাল সায়েন্স এডুকেশন থেকেও কেউ থাকতে পারো, ফিলোসফি থেকে থাকতে পারো, সংস্কৃত থেকে থাকতে পারো। যেটা সাবজেক্ট তোমার ছিল মেজর অনার্স ছিল যেটা, সেই সাবজেক্ট সম্পর্কে অবশ্যই ধারণা রাখবে। আর যদি তুমি নতুন করে মেনশন করছো যে তুমি হচ্ছ একজন গ্র্যাজুয়েট, তাহলেও কিন্তু তোমাকে রেডি থাকতে হবে যে আমি যেন মিনিমাম কিছু বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হলে বলতে পারি। এবার কোনটা বিষয় দিয়ে জিজ্ঞেস করা হবে এটা কিন্তু আনপ্রেডিক্টেবল, এটা কিন্তু আগের থেকে বলা যায় না, কেউই বলতে পারে না। ইন্টারভিউতে এরকমও হতে পারে যে তুমি অনেক পড়াশোনা করে গিয়েছো, তোমাকে 2, 3, একটি প্রশ্ন করেই ছেড়ে দেওয়া হয়েছে। আবার হতে পারে যে তোমাকে তাদের ভালো লেগেছে বা তাদের সময় আছে, ফাঁকা সময় রয়েছে, তারা একটির পর একটি প্রশ্ন তোমাকে করে যাচ্ছে। ঠিক আছে? তো এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়াটা ভীষণ দরকারি। এবার যদি বলি পলাশির যুদ্ধের কারণটা কি, এই প্রসঙ্গটাতে আসি যে পলাশির যুদ্ধের কারণটা কি। তো 1757 হয়েছিল, 1757 সালে হয়েছিল, এটা নিশ্চয়ই বলা দরকার নেই। এবার কাদের মধ্যে হয়েছিল? সিরাজদৌল্লার সাথে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বা ইংরেজদের। এবার কেন হয়েছিল? তো দেখো, যখন সিরাজদৌল্লা সিংহাসনে বসলো, তো একজন নবাব যখন সিংহাসনে বসেন, তখন যেটা হয় যে তার আগে পর্যন্ত যেটা হয়েছিল বা যেটা চল ছিল বা নিয়ম ছিল যে ইংরেজ কোম্পানি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা হচ্ছে সেই নবাবের সঙ্গে গিয়ে দেখা করবেন, একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার করবেন, তার জন্য উপঢৌকন, মানে যেটা সোজা কথায় বললে উপহার, তার জন্য কিছু উপহার বা উপঢৌকন নিয়ে যাবেন। যেটা হচ্ছে এই ইংরেজরা বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেনি বলে সিরাজের মনের মধ্যে একটা ক্ষোভ ছিল, তারা করেনি বলে একটা ক্ষোভ ছিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, প্রতিটি বিষয়ে হচ্ছে তারা একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছিল সিরাজের সাথে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা নিয়ে হচ্ছে তার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে যে 3 নম্বর ব্যাপারটা হলো যে সিরাজের যে আদেশ বা নির্দেশ সেটা অমান্য করে, আদেশ বা নির্দেশ অমান্য করে ইংরেজরা হচ্ছে দুর্গ
তৈরি করেছিল, ইংরেজরা দুর্গ তৈরি করেছিল। এই দুর্গটা কিসের জন্য? এই দুর্গটা তৈরি করেছিল যুদ্ধের জন্য। এই দুর্গটা তৈরি করেছিল যুদ্ধ করার জন্য, অর্থাৎ তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল, যে যখন কোনো নবাবকে আক্রমণ করতে হবে বা কত যুদ্ধ করতে হবে, তখন যেন সেই দুর্গগুলো তাদের কাজে লাগে। এখন ব্যাপারটা হলো যে সিরাজ তো এই বিষয়গুলো তাদের নিষেধ করেছিল, তারা কিন্তু মানছিল না। এরপরে অন্ধকূপ হত্যা বলে একটি ঘটনা ঘটেছিল, অন্ধকূপ হত্যা বলে একটি ঘটনা ঘটেছিল। তো এই সমস্ত বিষয়ের যে একটা সম্মিলিত ফল, তার ফল হচ্ছে পলাশির যুদ্ধ। এবং তোমরা জানো যে এই পলাশির যুদ্ধে নবাবের যারা সেনাপতি ছিল, তারা প্রত্যেকেই নবাবের সাথে যে যুদ্ধ করেছিল তা নয়, অনেকেই নবাবের বিরোধিতা করেছিল, মানে অনেকেই নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তবে সকলেই নয়, তোমরা সেই নামগুলো নিশ্চয়ই জানো। যেমন আমরা একটা নাম খুব সহজেই বলতে পারি, মীর জাফরের নামটা বলতে পারি। তবে এছাড়াও কিন্তু আরও কয়েকজন ছিল যারা তার বিপক্ষে কথা বলেছিল বা বিপক্ষে মানে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। তো এই বিষয়টাকে জেনে রাখবে, 1 নম্বর। 2 নম্বর বিষয় কি? 2 নম্বর বিষয় হলো যে এই যে খাদ্যের যে 6টি উপাদান, খাদ্যের 6টি উপাদান সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। পুষ্টি কাকে বলে, অপুষ্টি কাকে বলে, অপুষ্টির যে রোগ, অপুষ্টির ফলে যে রোগ হয় সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তো এগুলো জানবে। হ্যাঁ, অপুষ্টি কাকে বলে, পুষ্টি কাকে বলে, অপুষ্টির ফলে রোগগুলো আমি বলে দিয়েছি। এবার খাদ্যের 6টা উপাদান কী কী? খাদ্যের 6টা উপাদানের মধ্যে যদি দেখা যায়, তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিন আর জল। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিনস আর জল, এই 6টি হলো খাদ্যের উপাদান। এখন এই যে প্রত্যেকটা উপাদান রয়েছে, তার মধ্যে জলের তো আর আলাদা করে কোনো উদাহরণ হয় না। তো তোমরা বাকি যে উদাহরণগুলো রয়েছে, যেমন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উদাহরণ দাও, বা শর্করা জাতীয় খাদ্যের উদাহরণ দাও। কার্বোহাইড্রেটকে বাংলাতে শর্করা জাতীয় খাদ্য বলা হয়, তো শর্করা জাতীয় খাদ্যের উদাহরণ দাও। তো তোমরা নিশ্চয়ই উদাহরণ দিতে পারবে যে ভাত, ডাল, ভাত, রুটি, এই সমস্ত হচ্ছে। এছাড়াও আরও অন্যান্য যেগুলো ভাত বা চাল থেকে যে সমস্ত তৈরি হবে, গম থেকে তৈরি হয়, এই ধরনের খাবার রয়েছে। এছাড়াও আরও অন্যান্য অনেকগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য রয়েছে, সেই উদাহরণগুলো তোমরা অবশ্যই দেবে। আচ্ছা, ফ্যাট, কোন কোন খাবার থেকে ফ্যাট পাওয়া যায়? যেমন মাংস থেকে ফ্যাট পাওয়া যায়, তেল, ঘি, এই দুধ, এগুলো থেকেও ফ্যাট পাওয়া যায়। প্রোটিন মাংস থেকে পাওয়া যায়, দুধ থেকে পাওয়া যায়। এছাড়াও প্রোটিনের আরও অন্যান্য অনেক উৎস রয়েছে। আচ্ছা, মিনারেলস কোনগুলো? মিনারেলস যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, হ্যাঁ, পটাশিয়াম, আয়োডিন, এগুলো মিনারেলসের মধ্যে পড়ে। ভিটামিনের ক্ষেত্রে তো তোমরা জানোই ADEK, BCP। এই যে ADEK 4টা ভিটামিন বললাম, এই 4টা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, হ্যাঁ, আর BCP জলে দ্রবণীয় ভিটামিন। আশা করি এটাও তোমার আরেকটা প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার এই যে প্রত্যেকটা ভিটামিন, এই প্রত্যেকটা ভিটামিনের উৎসগুলো পড়বে, কোথা থেকে পাওয়া যায় ভীষণ ভালো করে পড়বে। তারপরে কোন ভিটামিনের অভাবে কি অসুখ করে, সেটা অভাবজনিত অসুখ বিসুখ, ভিটামিনের রাসায়নিক নাম, এগুলো অবশ্যই পড়বে। কোনটা মিনারেলসের অভাবে কি হয় সেটাও পড়তে হবে। এছাড়া কি তোমরা বিভিন্ন রোগের যে ভাইরাসগুলো রয়েছে, যেমন এইডস কি ভাইরাস ঘটিত রোগ নাকি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? এইডসের ভাইরাসটির নাম কি? এইডসের ফুল ফর্ম কি? এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই পড়বে। এছাড়া কি কোন টেস্টের মাধ্যমে জানা যায় যে কোনো একজন ব্যক্তি এইডস আক্রান্ত কিনা? তো এটার উত্তর কি? এটার উত্তর হলো এলিসা, ELISA, এলিসা বা এলাইজা টেস্টের মাধ্যমে, এলাইজা বলা হয় নর্মালি, এলাইজা টেস্টের মাধ্যমে জানা যায় যে কোনো ব্যক্তি এইডস আক্রান্ত কিনা। ঠিক আছে, এরপরেও আরও কোন ব্লক থেকে দেখছো বা কোন জেলা থেকে দেখছো সেটাও জানাবে। প্রত্যেকটি জেলার ICDSের রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি করে সম্পন্ন হবে। যে জেলাগুলোতে এখনও শুরু হয়নি সেগুলোতে খুব তাড়াতাড়ি করে শুরু হবে, সেটার জন্য প্রস্তুতি তোমরা নিতে থাকো। আর যদি তোমার নোটস দরকার থাকে তাহলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 9641015588, 9641015588, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি তোমাদের এই ICDS ওয়ার্কার বা হেল্পার পদের পড়াশোনা করার জন্য স্টাডি মেটেরিয়ালস দরকার হয়।